নমস্কার, জি 24 ঘন্টা মেগা ইলেকশন কনক্লেভ 2026-এ আপনাদের স্বাগত। এই মুহূর্তে দুজন হেভিওয়েটকে নিয়ে আমি বসে রয়েছি, যারা এবারে সুপার কনফিডেন্ট যে ক্ষমতায় আসছি। এই মুহূর্তে আমার ডান দিকে রয়েছেন বিপ্লব দেব। তার পরিচয় আমাদের পড়শি রাজ্য, আপনারা জানেন, তাও ফর্মালিটিস আমায় করতে হবে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির এ রাজ্যে এবারের ভোটে, বাংলার ভোটে অনেকটা দায়িত্ব তার কাঁধে, এবং আরও একজন অর্জুন সিং, যিনি নিজে প্রার্থী এবং ভোটের বাহুবলীও বটে। অন্য অনেককে উনি ভোট করতে হেল্প করেন। আমি বিপ্লব বাবুকে দিয়ে শুরু করব। বিপ্লব বাবু, এত কনফিডেন্স আপনাদের কি করে এবার? নাকি প্রতিবারের মতো ইসবার 200 পার, এবারও মিলিয়ে যাবে হাওয়ায়? দেখুন, কনফিডেন্স কথাটা আমার মনে হয় সঠিক আজকের দিনে প্রযোজ্য না। আজকের দিনে যে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির ইলেকশনটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ লড়ছে। 2021-এ বিজেপি ইলেকশনটা লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল। এবার ইলেকশনটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। আমার সামনেই যেমন ক্যান্ডিডেট বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করুন, উনি ঘুম থেকে ওঠার আগে, প্রচার করার আগে মানুষ ঘুম থেকে উঠে বসে থাকে বিজেপির লোক কখন আসবে। আমি উত্তরটা নেব একটা ছবি দেখানোর পর। যদি সত্যি মানুষ এত চান, তাহলে এই ছবিটার দরকার হচ্ছে কেন? আজ সকালের ছবি দেখুন, নাকতলায় বিজয় কেতন বাড়ির ছবি দেখলেই বুঝতে পারবেন কি দেখাচ্ছি। ছবিটা দেখছেন, আমি ব্রিফ করে দিই কি দেখছেন। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, সে এক পর্ব ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি রেড, তাকে গ্রেফতার, তারপর টাকার পাহাড়, তারপর জেল। সে পর্ব অতীত। আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আবার ইডি। ভোটের বাকি আর কদিন? গুনে গুনে 12 দিন। কেন এত মানুষের সাড়া কেন দরকার হচ্ছে? মানুষ আপনাদের সঙ্গে আছেন, তারপরে ওই ইডি পাঠিয়ে আর এজেন্সি পাঠিয়ে রেড কেন করতে হচ্ছে? আপনাকে কে বললো কি ইডি আমরা পাঠিয়েছি? ইডির কাজ করছে। মানুষের সাড়া থাকলে রাজনীতি যারা করবেন, যারা ইলেকশন লড়বেন, তাদেরকে মানুষ সমর্থন করবেন বা আশীর্বাদ করবেন। ইডি আমরা পাঠিয়ে দিলাম, এটা তো একটা অদ্ভুত কথা। এটা তো আপনি তো বইয়ে লেখা কথা বলছেন, এটা তো তৃণমূলের কথা। এখানে বসা একজনও বিশ্বাস করবেন না। না বিশ্বাস করো, তৃণমূল তো বলেই, এটা তো তৃণমূলের কথা। যদি ইডি অতই আমাদের কথা শুনতো, তো পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোতেন কি করে? আপনি বলুন, আপনি যেখানে যে রাজ্যে বাস করছেন, ইডিকে কেস করে তদন্ত করে কারো কাছে যেতে হয়, আর এখানে দিদিমণি পুলিশ কেস হওয়ার আগে আপনাদেরকে ধরে নিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আগে এফআইআর দরকার পড়ে না। ও দিদিমণি বাড়ি থেকে কোনো চাকর একটা ফোন করবে তৃণমূলে, তারপরে আমাদের ছেড়ে দিন, সাধারণ মানুষ ছেড়ে দিন, আপনারা যারা মিডিয়া বন্ধু আছেন তাদেরকে তুলে নিয়ে গিয়ে ভালো করে বাটাম দেওয়া হয়। আপনি কি বলছেন? কোথায় ইডির মতন কাজ করবে? ইডি কাজ করা পদ্ধতি আইনসঙ্গত হয় বা তথ্য জোগাড় করে করা হয়, আর এখানে সরাসরি যাও আর ধরে নিয়ে আসো আর জেলে ঢুকিয়ে দাও। মানে এজেন্সি দুপক্ষই ব্যবহার করে। বিপ্লব বাবু, এবারের বাংলার ন্যারেটিভ হচ্ছে বিজেপির যে কনফিডেন্স সামনে দেখাচ্ছে তার দুটো বেস। এক, প্রথম এবং বেসিক হচ্ছে এসআইআর। এটার জোরে আপনারা বলছেন ও মমতা ব্যানার্জির ভোটার কাটাকুটি করে দিচ্ছে, আমরা জিতে যাব। শুভেন্দু অধিকারী ওপেনলি বলছেন ভবানীপুর এসআইআরই আমাদের জিতিয়ে দিয়েছে। এসআইআর আর এজেন্সি, এর বাইরে বিজেপির ভিত্তি কি? এতে ভোট জেতা যায়, তাও বাংলায়। তো প্রথমে আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলবো, প্লাস পলিটিক্যাল লিডার্স অ্যান্ড যারা জার্নালিস্ট আছেন, এসআইআর কোনো পলিটিক্যাল পার্টির সাবজেক্ট না, ইলেকশন কমিশনের সাবজেক্ট। এটা সময়ে সময়ে হতে থাকে, এটা প্রথমবার হয়েছে তেমন নয়। বাংলাতে আমরা যারা আছে, আমরা শিক্ষিত, আমরা এই সমাজ, অন্য সমাজকে জাগৃত করার মানুষ। আমরাই যদি ভুল দিশা নির্দেশিকা দেখাই, তো আমাদের দিকে মানুষ উঙ্গলি উঠাবে।
তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটাই বাংলার আওয়াজ হবে, এটাই এই জায়গাটা সবাই ভুল করে যাচ্ছে। আপনাদের নেতারা বলছেন কেন স্যারে 1 কোটি নাম বাদ যাবে তাহলে বিজেপি জিতবে। শ্রমিক ভট্টাচার্য স্টেট প্রেসিডেন্ট দেখুন, বলছেন যা এসআইআর তাই বিজেপি। এটা এর জন্য বলছে, এ রাজ্যে 2021-এ যে ইলেকশনটা হয়েছিল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনার সরকারটা হয়েছিল, এসআইআরে দেখা গেছে প্রথম যে 58 লাখ যে মাইনাস হয়েছে তার মধ্যে প্রতি কনস্টিটুয়েন্সিতে অ্যাভারেজে 15 থেকে 17,000 মৃত ভোট ছিল। কিন্তু ইলেকশনের সময় যদি 15, 16, 17, 18,000 ভোট অ্যাভারেজ, কি মৃত ভোটারদের ভোট হওয়া উচিত? না, উচিত নয়। আরে এমনি তো আমরা আমাদের সংস্কৃতিতে বাবা মায়ের দাদা দাদি মৃত্যুর পর তার পিণ্ডদান করি, যাতে স্বর্গবাস হয়ে যায়। পিণ্ডদান করার পরে স্বর্গবাস হয়ে গেছে, তাদের ভোট দিয়ে দিচ্ছে মমতার গুন্ডারা। মানে এই সংখ্যাটা- স্বর্গবাসের পরে আপনার বাবা মাকে মুক্তি দিচ্ছেন না ওনারা। তা আমরা তো, উনি লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন 1,500 টাকা, আমরা কালকে ঘোষণা করছি 3,000 টাকা দেবো। উনি বলেছেন 1,500 টাকা করে যুবাওদের দেবো, আমরা মহিলারা বলছি কেন 3,000 বিশ্বাস করে করবে? দেবো। মহিলারা আপনারা বেশি দেবেন বললেই আপনাদের ভোট দেবে, এটা আশা করেন আপনারা? হ্যাঁ, বেশি আপনারা দিচ্ছেন, ডাবল, তাতেই ভোট পাবেন? বেশি আর কম সেটা বিষয় না, আমরা দিচ্ছি না। ট্যাক্সের টাকা যেটা কাটমানি হয়ে চলে যায় ভাইপুর কাছে, সেটাকে কাট করব, এই টাকাটা মায়েদের কাছে যাবে, যুবাওদের কাছে থাকবে। বিশেষ গুন্ডা এবং কাটমানি প্রাপ্ত যারা এখানে মন্ত্রী সন্ত্রী রয়েছেন তাদেরকে অপসারণ করা হবে। সেটা বিজেপির কমিটমেন্ট। যে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, আরে তোমার কাছে আছে কি? তুমি কি দিচ্ছ? তুমি দিচ্ছ না। এটা অ্যাজ এ চিফ মিনিস্টার তুমি ডিস্ট্রিবিউশন করছো, সেটা যে স্কিম, আমি দিচ্ছি না, সরকার দিচ্ছে। এই জায়গাটা কোনোদিন এই মহিলা মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন না। উনি সেটা কোন দল বলুন তো সেই ক্রেডিট নেয় না? আপনারা No, দিয়ে no. বলবেন না হ্যাঁ বিজেপি নো সরকার নো নো, দিচ্ছে। আমি দেখুন এই না হলে দুনিয়া, অমিত শাহ কেন ঘোষণা করবেন? এমনি তো আমি বইতে আমি লিখে আপনার ছাপতে সামনে পারতেন। একটা উদাহরণ দিয়ে বলি। আপনি এবার আপনার যারা পেছনের ডেস্কে কাজ করে বলুন এক্ষণে, একমাত্র দুনিয়াতে একমাত্র লিডার ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে উনি জনতার সঙ্গে রুবরু হন প্রতি মাসের রবিবারে। সেই মন কি বাতের মধ্যে আপনি দেখুন, তুলে ধরুন, উনি যতগুলো স্কিমের বিষয়ে বলবে, অন্য কি বিশেষ করেছে সেগুলো বলে, ওনার একটা স্কিমের বিষয়ে কোনো দিন বলেননি মন কি বাতের মধ্যে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র ভাই মোদী। দেখুন মন কি বাতের মধ্যে কোনো দিন বলেছি কিনা উনি যে এটা আমি করেছি। আজকে আমরা বলছি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন দেব সরকারি জবের মধ্যে। আমরা ক্ষমতা আসার পর বিপ্লব দেব দিয়ে এসছে, আমি দ্য পার্সন, বিজেপি চিফ মিনিস্টার ছিলাম, 33% রিজার্ভেশন সরকারি চাকরি এবং কন্ট্রাকচুয়াল চাকরির মধ্যে ত্রিপুরাতে মহিলাদের জন্য রিজার্ভ করে দিয়েছি। আমরা করে তারপর বলি, করে বলি। কিন্তু ত্রিপুরায় চাকরির অবস্থা খুব খারাপ, আইন শৃঙ্খলা তো তলানিতে। 4 বেলা এই উদাহরণ তুলে তুলে তৃণমূল প্রচার করে। দেখুন ত্রিপুরাতে ছোট্ট স্টেট, আপনাদের পশ্চিমবঙ্গের আমাদের একটা ডিস্ট্রিক্টের বরাবর কোনো ইকোনমিক সোর্স নেই, কমিউনিস্ট ভণ্টাদার করেছিল। তারপরেও বিজেপি ক্ষমতা আসার পর মাত্র ট্যাক্স রেভিনিউ কালেকশন আমার 1900 কোটি টাকা হতো, সেটা আজকের দিনে 5,000 কোটি টাকার উপরে উঠেছে। পার ক্যাপিটা ইনকাম 2017-18-তে যখন কমিউনিস্টের সরকার ছিল তখন 1 লাখের নিচে পার ক্যাপিটা ইনকাম ছিল, আজকে 1,77,000 টাকা। পশ্চিমবঙ্গের এখনো 1 লাখ টাকার নিচে আছে পার ক্যাপিটা ইনকাম। ত্রিপুরার সঙ্গে তুলনা করতে হয় পশ্চিমবঙ্গের, যেটা একসময় ভারতের রাজধানী ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।